26শে ডিসেম্বর একে দিয়েই শুরু করলাম। বাজছে এখন সকাল 7:30 মতো। তো আমরা আমাদের এই আরও আছে একজন, এর আবার কপালে একটা তিলক কাটা। তো আমরা এখন আমাদের AKS হোটেল থেকে বেরোচ্ছি রেওয়ার আশেপাশ ঘুরতে। প্রথমেই যাব দেউল কোঠার বুদ্ধিস্ট স্তূপ। মানে চতুর্দিক একেবারে কুয়াশায় সাদা, এই কুয়াশা কখন কাটবে জানি না। আমরা ওই জন্য দেউল কোঠার যাচ্ছি, যেটা এখান থেকে 71-72 কিলোমিটার দূরে, সব থেকে দূরে। আর কাছের জিনিসগুলো হচ্ছে মেনলি ওয়াটারফলস। তা যেতে একটু সময়ও লেগে যাবে দেউল কোঠা, তাতে যদি একটু কাটে কুয়াশাটা। আর ওয়াটারফলস তো সত্যি কথা বলতে আদৌ তাতে জল থাকবে কিনা জানি না, আর থাকলেও এই ওয়েদারে কিছুই দেখতে পাওয়া যাবে না। সেই জন্য আগে লংটাই সেরে আসছি। বাজছে এখন সকাল 7:44। বোর্ডে কী সব লেখাও আমি পড়তে পারছি না, মানে আমার হেলমেটের ভাইজারও পুরো সাদা হয়ে গেছে। আমরা রেওয়া শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগেই ঝকঝকে রোদ্দুর উঠে গেছে, সেই জন্য ভিজিবিলিটিও ঠিক হয়ে গেছে। শুধু আমার হেলমেটের ভাইজারের ভেতরেরটা মোছা হয়নি, তাই জন্য আমার ভিজিবিলিটি ক্লিয়ার হয়নি, কিন্তু বাইরে প্রকৃতির ভিজিবিলিটি ক্লিয়ার হয়ে গেছে। কালকে এই পথ দিয়েই আমরা ঢুকেছিলাম রেওয়া শহরের। এই দিকটাই হচ্ছে জমজমাট। শুধু জমজমাট বলে না, মানে হেন কোনো ব্র্যান্ড নেই যার দোকান নেই। সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট, ব্র্যান্ডেড দোকান, শপিং মল সব কিছু রয়েছে। রেওয়া শহরের যে জমজমাট জায়গা, সেটা ছাড়িয়ে আমরা রেওয়া রোডে এসে পড়েছি। এটাকে বলছে NH30। এখন 23 কিলোমিটার এই NH30 ধরেই চলতে হবে, আরও বেশি মনে হয়। 23 কিলোমিটারে একটা বাঁক আসতে পারে। ঠান্ডা আছে, ভালো মতোই ঠান্ডা আছে। সূর্যটা উঠেছে। আজকে আমরা গতকালের চাইতে এক্সট্রা করে আর একটা লেয়ার চাপিয়েছি, তা সত্ত্বেও ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে। মানে আমরা রাস্তার ধারে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ঠান্ডা লাগছিল প্রচণ্ড। আমাদের সামনে যে বাইকটা দাঁড় করানো, সেটাই দেখা যাচ্ছে না, এমন অবস্থা চতুর্দিকে। এখানে একটা বন্ধ হোটেল, খাবার হোটেল পড়ে রয়েছে। গাছপালাগুলো সব ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে, জয় ভূতের মতো এগিয়ে চলেছে। এইবারে বাইকটা একটু ভিজিবল হয়েছে। মানে এর মধ্যে যে কোথায় যাব আর কি দেখব, সূর্যটাও পুরো যাতা অবস্থা। বহুক্ষণ বাদে একটু রোদ পেয়ে প্রাণে ফুর্তি জেগেছে, তাই বাইকের স্পিডও তোলা গেছে। এই যে NH30 দিয়ে চলেছি আমরা, 3-4 কিলোমিটার মতো গিয়ে আমরা বাঁ দিকে ঘুরে যাব। এই রাস্তাটা সোজা যায় হচ্ছে প্রয়াগরাজ, মানে এলাহাবাদ। আমাদের এতবার ব্রেক নিতে হলো মাঝে, ঠান্ডায় বাইক চালানো যাচ্ছিল না, হাত পা পুরো জমে যাচ্ছিল। এখন এই রোদটা, মানে এখনো খুবই ঠান্ডা লাগছে, কিন্তু এই রোদটা গায়ে লেগে অপূর্ব একটা আরাম হচ্ছে। ওই 3 কিলোমিটার আগে যেখান থেকে আমরা মেন রোড থেকে টার্ন নেব, সেইখানে আমরা একটা রাস্তার ধারে ধাবায় চা খেতে বসেছি বাইকটা রেখে। ওই দূরে এদের একটা পাবলিক টয়লেট আছে, তো সেটারও আমার খুব দরকার ছিল। খুব ভালো ব্যবস্থা পেয়ে গেলাম সেটাও। আর এই ধাবায় একটা দারুণ সুন্দর চা বানিয়ে দিয়েছে। এতক্ষণ আমরা ঠান্ডায় সেঁকে যাচ্ছিলাম, এখন রোদ্দুরে পিঠ দিয়ে বসে চা খাচ্ছি, সিঙ্গাড়া খাচ্ছি। সিঙ্গাড়ার সাথে আবার একটা চাটনি দিয়েছে। ভালো, হেভি গরম। প্রচুর সময় ধরে ব্রেকফাস্ট করে 2 দফা চা খেয়ে আমরা এবার আবার ওই মেন রোড থেকে নেমে গিয়ে সরু রাস্তায় ঢুকে পড়েছি। এই রাস্তায় 3 কিলোমিটার গেলে হচ্ছে দেউল কোঠার। দেউল কোঠারের বুদ্ধিস্ট স্তূপগুলো অশোকের সময়কালে নির্মিত, এই জন্য অশোকের স্তূপও বলে। বাদ বাকি ইতিহাসটা গিয়ে দেখি যদি কিছু লেখা থাকে। এখানে আবার একটু পাথুরে জমি শুরু হয়ে গেছে। এই ধরনের রাস্তা খুব সুন্দর লাগে। মেন রোড থেকে বেরিয়ে এলে পরে গ্রামের যে ছোট ছোট রাস্তাগুলো থাকে, ধুধু প্রান্তরের মাঝখান দিয়ে। আর সত্যি কথা বলতে কি, এখানে কতটুকু টুরিস্ট আসে আমার খুব সন্দেহ। আমাদের মতো এই পাগল ছাগল লোকেরা মানে কলকাতার থেকে উজান ঠেলে এখানে আসে হয়তো। তার উপরে আজকে 26শে ডিসেম্বর একটা উইকডে, মঙ্গলবার, কাজেই
এমনি স্থানীয় টুরিস্টেরও বিশেষ আনাগোনা নেই। রাস্তাটা ডান দিকে ঘুরে যাচ্ছে, লেখা রয়েছে বৌদ্ধ স্থল দেউরকোঠার 1.7 কিলোমিটার। হ্যাঁ, এখানে একটা বুদ্ধের মূর্তিও করা রয়েছে ছোট্ট। মধ্যপ্রদেশে চতুর্দিকেই দেখছি বুদ্ধের খুব প্রভাব, কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী লোক খুব একটা নেই, সবাই হিন্দুই, হয়তো মুসলিম কিছু আছে, কিন্তু বুদ্ধের সাথে একটা বিরাট কানেকশন আছে। এই রাস্তাটা অপূর্ব অপূর্ব, মনে হচ্ছে এটারই এলাকা শুরু হয়ে গেল। এই যে পাঁচিল দিয়ে ঘেরা, কি পূর্বজ কি বাগিচা না কি একটা লেখা। আচ্ছা, এটাই কিন্তু এর গেট। এটা বিরাট করে কমপ্লেক্স করা, পার্কিং স্থলে দুটো গাড়ি এবং প্রচুর গরু। এই দেউরকোঠারে এসে এখানে যে পার্কিং লটটা আছে, এখানে একটু নাম ধাম লিখিয়েও দিতে হয়। তো সেখানে আমাদের একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল, উনি এন্ট্রিটা করাতে এসছেন আমাদের। উনি আমরা কলকাতা থেকে আসছি শুনে বললেন যে উনি কলকাতা থেকে অনেকদিন পড়াশোনাও করেছেন, তো একটু চেনা লোকজন, চেনা সূত্র বেরিয়ে গেলে যা হয়। এখানে ভিডিওগ্রাফির জন্য 25 টাকা লাগে। তো এই পার্কিং এরিয়া, এবার আমরা মেন এন্ট্রান্স দিয়ে ঢুকবো। বলছে যে এটা একটা সুবিস্তৃত এরিয়া, সুবিস্তৃত এলাকাটা ঘুরে দেখতে অনেক সময় লাগবে। তো আমরা দেখি কত দূর যেতে পারি, কতক্ষণ লাগে, দেখা যাক। এই হচ্ছে এন্ট্রান্স। পুলিশ থানাগড় বিট প্রভারী, এটা সংরক্ষিত এলাকা। এখানে একটা বোর্ড রয়েছে, তাতে নিশ্চয়ই কিছু লেখা টেখা রয়েছে, দেখে নি। মৌর্যকালীন পথ, মানে এই যে পাথর ফেলা রাস্তাটা বলতে চাইছে এটাই মৌর্যকালীন পথ। এই যে এখান থেকেই সব স্তূপগুলো শুরু হয়ে গেল। যদিও এখানে আমাদের বুঝিয়ে দেওয়ার মতো কেউ নেই, কোনো গাইড টাইডের ব্যবস্থা নেই। এই স্তূপটা সবচেয়ে বড় মনে হচ্ছে, তো এটার কাছে গিয়ে একটু দেখা যাক। রোদটা এখন খুব সুন্দর ঝকঝকে উঠেছে, তাই ভালো লাগছে। আমি জানি না বৌদ্ধ যে প্রেয়ার হুইলগুলো থাকে ওগুলোকে ডান হাতে রেখে ঘুরতে হয়, তাই আমিও এভাবে ঘুরছি। ভেবেছিলাম এটার হয়তো কোনো এন্ট্রান্স থাকবে, সেরকম কিছু নেই সেই অর্থে। এইরকমই একটা ডোম করা। এবার এই মাঝখান দিয়ে একটা পাথর বাঁধানো পথ, আর দুপাশে এই স্তূপগুলো, ডোম। তার কিছু কিছু ভেঙে গেছে, কিছু কিছু আস্ত আছে। তো এই একটা যেটা ভেঙে যাওয়া, এটার কাছে এলাম। ভেতরে কিন্তু সেই অর্থে কিছু নেই। অজস্র চতুর্দিকে ছড়ানো ছেটানো এরকম এক একটা ডোম। আর সামনে জয় যেখানে যাচ্ছে ওখানে একটা বোর্ড রয়েছে, ওটা গিয়ে দেখব। এখানে শুধু স্তূপগুলো নয়, দূরে দূরে পাথরের এলাকাগুলো বেশ ইন্টারেস্টিং। এখানে একটা বোর্ড করা রয়েছে, মৌর্য যুগকালীন বৌদ্ধ স্মারক বারহাট। বাদ বাকিটা হিন্দি পড়তে আমার অনেক সময় লেগে যাবে, এবং অনেক কিছু লেখা পড়তে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো এটার জিস্টটা পরে বলে দেবো। তো ছোট করে যেটুকু বুঝতে পারলাম, অতটা এখন পড়ার সময় হলো না, যে 1999-2000 সালে ভোপালের পুরাতত্ত্ব বিভাগ থেকে এটা আবিষ্কৃত হয়। এবং এই পুরো এলাকায় ওই যে শুরুতে যে স্তূপগুলো দেখাচ্ছিলাম, সেই রকম 40টা স্তূপ পাওয়া গেছে। তার কিছু অক্ষত, কিছু ভগ্ন। এগুলো সবই মৌর্য যুগেরই বানানো, মনে করা হচ্ছে যে অশোকের সময়কালেই বানানো। আর এই পুরো এরিয়াটা বলছে 3.5 কিলোমিটার। এবার 3.5 কিলোমিটার বলতে এই যে পথ ধরে আমরা হাঁটছি, এটা 3.5 কিলোমিটার নাকি 3.5 বর্গ কিলোমিটার জুড়ে, সেটাও একটু বিবেচনা সাপেক্ষ, সঠিক বলতে পারছি না।
তবে রাস্তাটা তো ভীষণ সুন্দর লাগছে হাঁটতে। সেই যে আমরা বিহারের বরাবর কেভস দেখতে গেছিলাম, বিহারের পরে এবার মধ্যপ্রদেশে। তো ভারতের বিভিন্ন প্রান্তে যে মানে কিভাবে বৌদ্ধ স্থাপত্যের নমুনা ছড়ানো রয়েছে সেটা ভাবলে অবাক হতে হয়, এবং সেগুলোর খুব কম জায়গাগুলোর কথাই হয়তো সাধারণ মানুষ জানে, বা জনপ্রিয়তা বা পরিচিতি সেই অর্থে অতটা নেই। এটা মনে হচ্ছে এখানকার সব থেকে বড় স্তূপ। লেখা রয়েছে স্তূপকে উপর চড়না সখ্ত মানা হ্যায়। তো সামনেরটা তো স্তূপ, আর ডান দিকে তার পেছনে যে পাথরের ইয়েগুলো রয়েছে, ফরমেশনগুলো, সেগুলো খুব ইন্টারেস্টিং। আর আমাদের তো একটু পাথর দেখলেই হাত পা নিষ্পিস করে, জয়ের বিশেষত। কিন্তু আজকে আমরা যে পোশাক পরিচ্ছদ, যে জুতো, যে অ্যাটায়ারে রয়েছি, রক ক্লাইম্বিং নেহাতি সম্ভব নয়, তবু এই তো বলে না লোভে পাপ, তো সেই পাথরটার কাছে আমি একটু যাচ্ছি। হ্যাঁ, উঠে পড়েছি। এতক্ষণে ওয়েদারটাও ভীষণ সুন্দর হয়ে গেছে। এই পাথরের অংশগুলো চতুর্দিকে এরকম পাথর জড়ো জড়ো হয়ে রয়েছে। কাছে দূরে এই তো সেই সবচেয়ে বড় স্তূপটা, আর ওই দিকে জয় হেঁটে হেঁটে যাচ্ছে। ওখানে অনেকগুলো বড় বড় পাথর আছে, এবং আমরা যতদূর ছবিতে দেখেছি যে এখান থেকে একটা খুব সুন্দর ভিউ হওয়ার কথা। তো দেখি, আহা, অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব জায়গা। মানে এত হেজ রয়েছে আজকে, তাই জন্যে, না হলে এখানে নিচে মানে গভীর খাদ এবং গভীর জঙ্গল, মানে ওদিকটায় কোনো জনবসতিই নেই, নিচে শুধু পাহাড় আর জঙ্গল। আর এইখানে যে পাথরটা বিরাট বড়, তার নিচেও কিন্তু ঘর ঘর মতো করা, এগুলো ওই সময়েরই স্ট্রাকচারের কোনো অংশ বলে আমার মনে হচ্ছে। অপূর্ব সুন্দর জায়গাটা এবং দারুণ ইন্টারেস্টিং। জয় ওখানে সেট হয়ে দাঁড়িয়ে গেছে পাথরের খাঁজে, আর আমায় বলছে এদিক দিয়ে ঘুরে ও পাশে যেতে। তো আমি সেটাই একটু করার চেষ্টা করে দেখি, ওদিকে গেলে কি নতুনত্ব পাবো। এই বিরাট বড় পাথরটাকে পুরো খানিকটা চক্রাকারে পরিক্রমা করে আমি ওদিকে যাচ্ছি। অদ্ভুত পাথরটা। তা মনে হচ্ছে স্বাভাবিক ক্ষয় কার্যের ফলেই এখানে এরম কিছু কিছু গর্ত হয়ে গেছে, কারণ কেউ করেছে বলে আমার মনে হচ্ছে না। এগুলো ন্যাচারালি এরকম। একটা একটা পাথরের খাঁজ শেষ হচ্ছে, আর একটা করে শুরু হচ্ছে। এবার এই দুটোর ফাঁক দিয়ে আমি ঢুকে যাব। এই পাথরগুলো দেখলে যারা রক ক্লাইম্বার, তাদের পক্ষে নিজেদের রেজিস্ট করতে পারা খুব মুশকিল। আহা আহা, কি লাগছে দেখতে। তো লোকজনের তারা মহান দায়িত্ব তাদের পালন করে ফেলেছে এই জায়গাটাকে অকাতরে নোংরা করে। তো যারা এটা করেছে তাদের একটা বিরাট কনগ্রাচুলেশন। এইবারে ওদিকের পাথরের খাঁজটা দেখতে যাচ্ছি। তো
আমার দেখে মনে হচ্ছে মানুষের মধ্যে পার্মানেন্টলি বাস করা না হলেও ধ্যান টান করা, মানে ধ্যান করার জন্য তো এর চেয়ে আইডিয়াল জায়গা কিছু হতেই পারে না। অসাধারণ ক্লাইম, বুঝতে পারছি অসাধারণ ক্লাইম এবং পুরো একটা ব্যালেন্স রক। তার ভেতরে ভেতরে রয়েছে গুহা। বহু দূর অবধি ঢুকে গেছে গুহা। আমি এখন একটু হাফ অপাহিজ হয়ে গেছি, না হলে আমিও ক্রল করে ঢুকে যেতাম। এই দিকটাও দেখিয়ে দিই। এইখানটায় মনে হচ্ছে কিন্তু সেই জলের ক্ষয়কার্য যেটা বলছিল জয়, সেই রকম কিছু। এটা চিমনিরও দরকার নেই, ওখান দিয়ে হেঁটে উঠে যাওয়া যাবে। এটা চিমনিও না, চিমনির পরের স্টেজটা বল রিডলিং। ওইখানে যে কোন গহনে ঢুকে গেছে, সাপ ফাপ থাকতে পারে আমি জানি না, যদিও শীতকালে সাপেরা যদি ঘুমোয় তো ভালো। ইন্টারেস্টিং জায়গা। কাল থেকে আমার খুব দুঃখ হচ্ছিল যে ফলসটাও ভালো করে দেখতে পেলাম না, জল নেই, হেজ এত। এইখানে এসে দিল খুশ হয়ে গেছে। চলো, এখানে একজন বাঁদর বসে আমাদের অবজার্ভ করছে, মানে মানুষরূপী বাঁদর নয়। জয় আমায় এখন ওখানে দাঁড়িয়ে একটা মডেলিং এর অফার দিয়েছে, আমি নাকি ওখানে দাঁড়াবো আর জয় ছবি তুলবে। এটা একটা মানে পুরো রক শেল্টার তো বটেই, শুধু তাই নয়, রক সিলিং, বিউটিফুল সিলিং। আমার দেখেই যা পুলক জাগছে প্রাণে, না কি বলবো। মানে এইসব ইন্টারেস্টিং জায়গা দেখলে লোকজনে যে কেন নোংরা করতেই শুধু ইচ্ছে হয়। জয়, আমার ফ্রেমে এসে একটু ধরা দিতে পারিস? ওই দিকে আরো আরো রোদ্দুরটার কাছে, আরো ওপাশে খাদের দিকে। ইয়েস, ফাটিয়ে দিয়েছো। এবারে যেটার নিচে বসেছিলাম আমরা, ওটারই মাথায় ওঠার চেষ্টা করছি। এখানে এরা এরম বাঁধিয়ে টাঁধিয়ে কেন রেখেছে, দেখা যাক কিছু আছে কিনা। আবার বাঁদরটা চলে এসছে আমাকে ভয় দেখাতে, গিয়ে ওখানে বসে পড়েছে। এই হচ্ছে সামনের ভ্যালিটা। বাঁদরটার মনে হয় খিদে পেয়েছে, ও কিছুতেই আমাদের সঙ্গ ছাড়ছে না। আমরা যেখানে যাচ্ছি প্যারালালি আমাদের সঙ্গে হাঁটছে। তুমি হাঁটো, আমার কোনো আপত্তি নেই ভাই, শুধু আমার হাত থেকে ক্যামেরাটা ছিনিয়ে নিও না তুমি। একই রকম ওরম হ্যাঙ্গিং রকস সব পর 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 রয়েছে। এই রকমই তো কালকে দেয়ালটা ছিল না, যেখান থেকে ঝর্ণাটা নামছিল। রাস্তা চলেইছে, আর আমরা উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়াচ্ছি সেই রাস্তায়, কিন্তু এত ভালো লাগছে কি বলবো। এরপরেই যে প্রশ্নটা আসবে, দেউর কোঠার যে যাব, দেউর কোঠারে কি আছে? দেউর কোঠারে বুদ্ধিস্ট স্তূপ আছে। আর কি আছে যার জন্য এত লাফালাফি করছো? লাফালাফি করছি কারণ এখানে কিছু নেই। জয় এই চারটানটার উপরে এবার উঠছে।
কোঠার দেখা শেষ করে এগিয়ে চলেছি। সকালে শীতে মরে যাচ্ছিলাম আর এখন গরম জামা খুলতে খুলতে চলেছি, মানে যদিও আমাদের খুলে রাখার বিশেষ জায়গা নেই। এটা কি জানি না, সরকারি কিছু একটা, কিন্তু সেটা এখনো নির্মাণ কার্য চলেছে আর কি। ওই দেউল কোঠার লেখা বোর্ডটা আসছে। বহুদূর অব্দি এখন দেখা যাচ্ছে। কি সুন্দর সব জায়গাগুলো, আর এখন রোদ্দুরটাও রয়েছে, ভেড়া চড়ছে, তাদের পিঠে নীল দাগ করা। আর পুরো পাথুরে জমি, চাট্টান 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 চাট্টান। এইখানটা দিয়ে মনে হয় কোনো একটা নালা বয়ে যায় রাস্তার উপর দিয়ে, এখন তো শুকনো। আমরা আবার আগের রাস্তাতেই ফিরে এসে সেই যেখানে জল খাবার খেয়েছিলাম ওইখানে আবার একটা করে চা খেলাম সেই ধাবাতে। তারপরে এখন চলেছি কেওটি ফোর্ট আর কেওটি ওয়াটারফলসের দিকে। এই দিক থেকে ফোর্টের ব্যাপ্তিটা দেখা যাচ্ছে বিশাল বিশাল, আর ওইদিকে হচ্ছে নদীটা ওই খাঁজ দিয়ে চলে যায়, আর ওদিকে এই ফলসটাও আছে, কেওটি ফলস যেটা। এখান থেকে বেস্ট ভিউ পাওয়া যাচ্ছে দুটো ধারায় সম্পূর্ণ।